হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভিল্ড। তো আজ তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমরা, কারণ আজকে আমরা এই ক্লাসটাকে অন্যভাবে স্টার্ট করার চেষ্টা করব। তো কিভাবে আমরা প্রথমেই আজকে চেষ্টা করব একটা কি খুব ভালো একটা ধারণার মাধ্যমে, একটা খুব ভালো একটা কনসেপ্টের মাধ্যমে, জাস্ট একটা আইডিয়া যে কিরকম তোমরা এটা আইডিয়া করতে পারছো বা কিরকম এটা তোমাদের সম্পর্কে এটা কি কনসেপ্ট আছে বা কেমন ধারণা তোমাদের মধ্যে আছে সেটা কি একটু দেখে নেবে, ঠিক আছে? তো কি, তো আমি তোমাদের সামনে দুইটা কিন্তু বোতল তুলে ধরেছি। একটা বোতল আমি নিয়েছি, দেখো একটা জিনিস লক্ষ্য করো যে একটা বোতল নেওয়া হয়েছে জলের বোতল, আর একটা নেওয়া হয়েছে কি মধু অর্থাৎ হানি। তো এখানে যে আমরা বোতলগুলো নিয়েছি সেই দুইটা বোতলের কিন্তু কি আয়তন কিন্তু কি আছে, সেম আছে। হুম। এবার তোমাকে আমি বললাম যে ভাই তুমি এই জলের বোতলটাকে একবার তুলে ধরো আর এই মধুর বোতলটাকে একবার তুলে ধরো। তো তুমি যখন এই দুটা বোতলকে তুলবে বা যখন হচ্ছে কি তুলবে, তো তখন তোমার কি মনে হবে যে এই জলের বোতলটা তোমাকে বেশি ভারী মনে হবে না এই মধুর বোতলটা তোমাকে কি হবে বেশি ভারী মনে হবে? তো অনেকজনের অনেক মন্তব্য বা অনেক হচ্ছে কি কিন্তু এখানে কিন্তু কমেন্ট কিন্তু আসবে। কেউ বলবে জল এবং হচ্ছে কি মধু এই দুইটা বোতলে কিন্তু হচ্ছে কি সমান ভারী। আবার কেউ বলবে যে না, এই মধুর যে বোতলটা আছে এই মধুর বোতলের ভারী কিন্তু কি হবে বেশি হবে কার জলের বোতল হচ্ছে কি তুলনায়। কনফিউশন, তাই কি না? তো চলো দেখি যে কার আইডিয়াটা বা কার হচ্ছে ধারণাটা এখানে ঠিক হয়, তাই কি না? তো দেখো, তো অবভিয়াসলি যদি তোমরা যদি জানো বা তোমরা যদি জিনিসটাকে কোনো মতো যদি কনসেপচুয়ালি ভাবার চেষ্টা করো, তাহলে দেখবে যে এই যে 2 লিটার বোতলের মধ্যে যে জলটা আসে আর এই 2 লিটার বোতলের মধ্যে যে মধুটা আসে তার মধ্যে কিন্তু অবভিয়াসলি এই যে মধুর যে বোতলটা আছে সেটা কিন্তু কি হবে বেশি ভারী মনে হবে। তাহলে বেশি ভারী মনে হবে অর্থাৎ এই যে মধুর বোতলটার যে ভর, তার যে মাস সেটা কি হবে বেশি, এটার ভরটা কি হবে তুলনামূলক কি হবে কম মনে হবে, তাই কি না? তো অবভিয়াসলি যে অভিকর্ষ ত্বরণ এবার ওজন মানে কি, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি এম ইনটু কি জি। এবার এই জি এর ভ্যালু তো কি থাকবে সেম থাকবে অলওয়েজ, পরিবর্তন হবে কার এম এর। তাহলে নিশ্চয়ই এই যে মধুর বোতলের ভরটা যদি বেশি হবে সেই জন্য এর ওজনটা বেশি মনে হবে। আর যেহেতু জলের হচ্ছে কি বোতলের হচ্ছে কি ভরটা কম সেই জন্য কি হবে এর ওজনটা কি হবে কম মনে হবে, তাই কি না? তো কেন এই 2 লিটার বোতলের মধ্যে আমি জল রাখলাম আর মধু রাখলাম কিন্তু মধুর বোতলটাকে আমাদের কি বেশি ভারী মনে হচ্ছে? হোয়াই, কেন এটা? তো সেটা খোঁজার আমরা কি এখন চেষ্টা করব, তাই কি না? তো আমরা কি বলছি যে এবার আমি 2 লিটার করে ধরে নিয়েছি, আমি এবার বলছি যে ধরলাম যে আমি এই যে বোতলটা নিয়েছি এর আয়তন হলো কি ভি। ওকে, এবার এই ভি আয়তন বোতলটার মধ্যে যে মধুটা আমার রাখা আছে তার ভরটা আমি ধরলাম কি এম। ওকে, তাহলে আমি বলতে পারি যে ভি আয়তন যুক্ত এই যে পাত্রের যে ভর, যে মধুটা আছে পাত্রের মধ্যে যে মধু আছে তার ভর কত, ভর সমান সমান কত ক্যাপিটাল এম, তাই কি না? তো এখন আমি যদি বলি যে এই একক আয়তন যুক্ত পাত্রের মধুর ভর কত হবে সেটা কি হবে এম বাই ভি। তাহলে একক আয়তন যুক্ত একটা পাত্রের মধ্যে যে মধুর ভরটা এম বাই ভি, এই এম বাই ভিটাকে হচ্ছে কি ডিফাইন করা হয় ডেনসিটি দ্বারা। কি দ্বারা? ডেনসিটি, বা যেটাকে আমরা বলি হচ্ছে কি ঘনত্ব। তাহলে ওই জন্য আমরা উপরে হেডলাইন দিয়ে রেখেছি কি ঘনত্ব, ডেনসিটি সম্পর্কে। তাহলে আমরা এই লেকচারে ডেনসিটি সম্পর্কে আলোচনা করব, তারপর আলোচনা করব কি আপেক্ষিক হচ্ছে কি ঘনত্ব সম্পর্কে। তাহলে হোয়াট ইজ দ্য ডেনসিটি, ঘনত্ব কি? তাহলে ঘনত্ব হলো কি যে কোনো একটা পদার্থের একক ভরের বা একক আয়তনের কি
কোন একটা পদার্থের একক আয়তনের ভরকে আমরা কি বলছি, ডেনসিটি। তাহলে বোঝা গেল, তাই এটা অবশ্যই মিশিয়ে দিন, অবশ্যই বোঝা যাবে যে কেন এর ভরটা আমাদের কি বেশি মনে হচ্ছে। ঠিক আছে, তো ঘনত্ব সমান সমান আমরা কি দেখলাম, যে ঘনত্ব ইকুয়ালস টু, ঘনত্ব বলতে আমরা কি বললাম, যে কোন পদার্থের একক আয়তনের ভর, কোন পদার্থের একক আয়তনের ভরকে আমরা কি বলছি, ডেনসিটি বলছি। তো ডেনসিটি ইকুয়ালস টু কি দেখলাম, ঘনত্ব ইকুয়ালস টু কি দেখলাম, ঘনত্ব সমান সমান আমরা দেখলাম কোন একটা পদার্থের ভর বা হলো কি তার আয়তন। ওকে, তাহলে আমি যে প্রথমে যে তোমাদের দুইটা বোতল দিয়েছিলাম তাদের আয়তন কি ছিল, ফিক্স ছিল, তাই কিনা, ছিল কিনা বলো, আয়তন কি ছিল, ফিক্স। আয়তন যদি ফিক্স থাকে তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি না এই যে ঘনত্ব, তাহলে ঘনত্ব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, ভর, তাই তো। এবার তোমরা বলো, আমরা যে মধু নিয়েছিলাম আর যে জল নিয়েছিলাম, ঠিক আছে, তাহলে জলের হচ্ছে কি ঘনত্ব আমরা কি জানি, সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমরা আলোচনা করবো অবশ্যই, কিন্তু বলে দিই যে জলের ঘনত্ব কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কিন্তু মধুর ঘনত্ব কিন্তু তার থেকে কি বেশি। তা অবভিয়াসলি মধুর হচ্ছে কি ঘনত্ব জলের থেকে হচ্ছে বেশি। তাই এখানে দেখো যে ঘনত্ব যত বেশি হবে ঘনত্বের সঙ্গে ভর কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, সমানুপাতিক হারে বাড়বে, তাহলে নিশ্চয়ই কি হবে, ভরও কি হবে, বেশি হবে। ওই জন্য এই 2 লিটার বোতলের মধ্যে রাখা জল এবং মধুর মধ্যে আমরা যদি দুটো বোতলকে যদি তুলে নেই তাহলে দেখবো আমাদের সেই মধুর বোতলের জন্য ভারীটা হচ্ছে কি বেশি, জলের হচ্ছে কি বোতলের তুলনায়। বোঝা গেল কি, তো আমি সেটা তোমাদেরকে এই ঘনত্বটাকে ফিল করানোর জন্য বলেছিলাম। ওকে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তো ঘনত্ব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, ভর, হয়ে গেল। তো এখন আমরা এই যে ঘনত্ব দেখলাম, ঘনত্ব ইকুয়ালস টু কি, কোন একটা পদার্থের একক আয়তনের ভর। তো ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, তাহলে এই ঘনত্বের আমরা একক সম্পর্কে আলোচনা করি। তাহলে একক প্রথমে আলোচনা করব কি, এসআই ইউনিট। তাহলে ঘনত্ব ইকুয়ালস টু কি, ভর বাই আয়তন। তাহলে ভরের এসআই ইউনিট কি, কেজি, আর আয়তনের মিটার কিউব। তাহলে হয়ে যাবে কি কেজি পার মিটার কিউব। কিন্তু এটাকে যদি আমরা সিজিএস ইউনিটে দেখি তাহলে কি হবে, কেজির জায়গায় আমরা কি ব্যবহার করি, গ্রাম, আর মিটারের জায়গায় কি ব্যবহার করি, সেন্টিমিটার। তো সেন্টিমিটার কিউব হয়ে যাবে, অর্থাৎ গ্রাম পার সেন্টিমিটার কিউব। বোঝা গেল। তো চলে যাই, একক তো আমরা বের করিলাম, এবার চলে যাই এর মাত্রা বের করতে। মাত্রা কি হবে, তাহলে ভরের মাত্রা আমরা কি জানি, এম, আর এখানে আয়তন অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা তিনটা কি, এল, তাহলে হয়ে যাবে কি এল টু দি পাওয়ার 3। তাহলে এর যদি মাত্রা আমরা লিখি কত হবে, এম এল ইনভার্স 3, এটা হয়ে গেল কি মাত্রা। তো আমরা ঘনত্ব সম্পর্কে আইডিয়া করলাম, তারপরে তার একক সম্পর্কে এবং হচ্ছে কি মাত্রা সম্পর্কে। এবার আমরা আলোচনা করব কি এই যে এসআই ইউনিট সিস্টেম আর সিজিএস ইউনিট সিস্টেম, অর্থাৎ কেজি মিটার কিউব আর সেন্টিমিটার পার গ্রাম, সরি গ্রাম পার সেন্টিমিটার কিউবের মধ্যে কি রিলেশনটা কি আলোচনা করে নেব। তো আমরা এখানে 1 কেজি পার মিটার কিউব, এটা সমান সমান কত গ্রাম পার সেন্টিমিটার কিউব আমরা বলতে পারি। তো চল দেখো, এই যে 1 কেজি, তাহলে 1 কেজিটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে এটাকে আমরা কি লিখি, 10 টু দি পাওয়ার 3, মানে কি 1000 গ্রাম লিখি। বাই কি হবে, আমরা কি জানি 1 মিটার ইকুয়ালস টু কি হবে,
10⁻², মানে 100 সেন্টিমিটার। তাহলে এখানে মিটার কিউব আছে মানে কি 10² তার কি কিউব। তাহলে ডাইরেক্ট বলতে পারি কি 10, এটা হলো কি সেন্টিমিটার কিউব, 10⁻6 সেন্টিমিটার কিউব। তাহলে এখান থেকে যদি আসে তাহলে চলে আসবে কি 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা 1 কেজি পার মিটার কিউব ইকুয়ালস টু কত বলতে পারি 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। এবার এখান থেকে যদি আমরা কি করি 10⁻³ মানে কি 1/10 10 কিউব। তাহলে এটাকে এদিকে চলে আসে তাহলে বলতে পারি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়ালস টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং কেজি পার মিটার কিউবের মধ্যে রিলেশনটা কিন্তু কি জেনে নিলাম। ওকে, তাহলে আমরা আমাদের ডেনসিটি সম্পর্কে আইডিয়া হয়ে গেল। তাহলে এই যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউবটা হলো কি জলের হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে কি ঘনত্ব ইন সিজিএস ইউনিট সিস্টেমে। কি ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ হচ্ছে কি ঘনত্ব। কারণ আমরা জলের ক্ষেত্রে এটা কি দেখি যে 4°C তাপমাত্রায়, 4°C তাপমাত্রায় এটা হলো কি জলের সর্বোচ্চ ঘনত্ব বা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হচ্ছে কি ঘনত্ব কি সিজিএস ইউনিটে। তাহলে আমরা এক্ষেত্রে কি 4°C তাপমাত্রা কিন্তু উল্লেখ করে থাকি, কারণ বিভিন্ন কারণ এটা কিন্তু সব তরলের ক্ষেত্রে না। যখনই আমরা জলের আলোচনা করব তখনই এই 4°C কিন্তু আমরা উল্লেখ করি। কারণ কি জলের একটা হচ্ছে কি অ্যানোমালাস একটা এক্সপেনশন আছে, অ্যানোমালাস এক্সপেনশন অফ ওয়াটার, অর্থাৎ জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আমি একটু পরে বলবো কেন হয় এটা, ঠিক আছে। তো আমরা একটু এটা জেনে নিয়ে অবশ্যই আমাদের লাগবে। যে 4°C তাপমাত্রায় এই যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা হলো কি জলের সর্বোচ্চ ঘনত্ব, আর এই 10⁻³ কেজি পার মিটার কিউব এটা হলো কি এসআই পদ্ধতিতে 4°C তাপমাত্রায় জলের সর্বোচ্চ ঘনত্ব। বোঝা গেল? মাথার মধ্যে বোঝা গেল? মাথার মধ্যে তোমরা এটাকে একদম ভাবে মুখস্থ করে দাও যে জলের ঘনত্ব ম্যাক্সিমাম 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সিজিএস ইউনিট সিস্টেমে, আর 10⁻³ কেজি পার মিটার কিউব এসআই ইউনিট সিস্টেমে। এবার চলে যাই আমরা যে আমরা বলছি যে আমরা এই 4°C তাপমাত্রায় জলের ঘনত্বটাকে সর্বাধিক বলছি কেন। একটু আগে বললাম যে জলের হচ্ছে কি ব্যতিক্রান্ত প্রসারণটা আছে, তো সেটা সম্পর্কে আলোচনা করতে। চলো একটা জেনারেল একদম সাধারণ কথা বলি, আমরা চার্লসের সূত্র পড়বো, ক্লাস 10 গিয়ে চার্লসের সূত্র পড়বো। যে চার্লসের সূত্র কি বলেছিল, যদি চাপ চাপ যদি কি থাকে স্থির থাকে তাহলে ভলিউম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি টেম্পারেচার। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো একটা লিকুইডের ক্ষেত্রে যদি লিকুইডের মধ্যে যদি কি করি টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে সেই লিকুইডের ভলিউম কি হবে ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই কি না? বাড়তে থাকবে। কিন্তু জলের ক্ষেত্রে এটা কি হয় ব্যতিক্রম হয়। কিরকম ব্যতিক্রম, যে আমরা যদি এদিকে একটা গ্রাফ প্লট করি আর আমরা কার কথা এখানে উল্লেখ করছি জলের কথা, ঠিক আছে। এদিকে আছে কি আয়তন আর এদিকে আছে কি টেম্পারেচার। তাহলে আমরা জেনারেলি এমনি অন্য লিকুইডের ক্ষেত্রে কি বলি যে আমরা টেম্পারেচারটাকে যত ইনক্রিজ করব সেই সমস্ত লিকুইড গুলো কি থাকবে ভলিউম ধীরে ধীরে কি হবে বাড়তে থাকবে, তাই কি না? কিন্তু কি হয় যখন আমরা এই টেম্পারেচারের সঙ্গে ভলিউম অর্থাৎ আয়তনের যখন আমরা হচ্ছে কি গ্রাফ প্লট করি আর সেটা যদি হয় জলের ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখি যে এই যে টেম্পারেচারের যখন আমরা ধীরে ধীরে বৃদ্ধি করব 0°C থেকে 1°C 2°C 3°C এভাবে যখন বৃদ্ধি করতে থাকবো তো দেখবো কি জলের আয়তন ধীরে ধীরে কি কমছে, ঠিক আছে। তো জলের আয়তন কমতে কমতে একটা নির্দিষ্ট তাপমাত্রা হবে এই জলের আয়তনটা কি হয়ে যাবে সর্বনিম্ন হয়ে যাবে। তাহলে এই যে জলের আয়তনটা যে তাপমাত্রা সর্বনিম্ন হলো সেই তাপমাত্রা হলো কি 4°C।
তাহলে এই 4°C তাপমাত্রা হচ্ছে কি জলের আয়তনটা হচ্ছে কি সর্বনিম্ন হয়ে যায়, এবং তারপরে যদি আমি টেম্পারেচার যদি কি করে বাড়াতে থাকি তাহলে দেখি যে আয়তন কি হচ্ছে বাড়তে আসে। বোঝা গেল কি? তাহলে এটা হলো হচ্ছে কি আয়তনের সঙ্গে হচ্ছে কি টেম্পারেচার। এবার দেখো আমরা কি জানি ঘনত্ব রো ইকুয়ালস টু কি জানি মাস বাই কি আয়তন। তাহলে জলের ক্ষেত্রে যদি দেখি যে জলের ক্ষেত্রে 4°C উষ্ণতায় ভলিউমটা কি সর্বনিম্ন, মানে এটা হলো কি কম, তাহলে এটার সঙ্গে ভলিউমের সঙ্গে এই ঘনত্বের কি ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক কিনা, তাহলে এটা যদি সর্বনিম্ন হয় তাহলে এটা কি হয়ে যাবে সর্বোচ্চ হয়ে যাবে। ওই জন্য তো আমরা বলি যে at 4°C তাপমাত্রায় উষ্ণতায় কোনো একটা জলের হচ্ছে কি যে ঘনত্ব সেটা কি হয় ম্যাক্সিমাম বা হচ্ছে কি সর্বাধিক হয়, সর্বোচ্চ হয়। বোঝা হলো কি? এটা হলো কি জলের হচ্ছে কি অ্যানোমালাস এক্সপেনশন, বা যেটাকে আমরা বাংলা বলি কি ব্যতিক্রান্ত হচ্ছে কি প্রসারণ। বোঝা হলো কি? তাছাড়া এই যে আমরা ঘনত্বের কথা বলছি, এই ঘনত্বটা কিন্তু কি চাপ আর হচ্ছে কি উষ্ণতার উপর নির্ভর করে। আমরা যদি চাপ আর যদি উষ্ণতার পরিবর্তন করি তাহলে কিন্তু হচ্ছে কি এই ঘনত্ব পরিবর্তন হবে, চেঞ্জ হবে। তাহলে ঘনত্ব এক কথায় আমরা একটু আগে কি ফিল করলাম যে ঘনত্ব মিন্স কোন একটা পদার্থের একক আয়তনের ভর। তাই একটু আগে বললাম যে জল আর মধুর মধ্যে কি একক আয়তনে যখন ঘনত্ব দেখলাম ঘনত্ব কার বেশি, ঘনত্ব বেশি কার মধুর। তাহলে কোন একটা পদার্থের একক আয়তনের ভর। তাহলে আমরা যদি বলি যে একটা আয়তন যদি আমরা ফিক্স করে নেই আর যদি আমরা দেখি যে ওই ফিক্স আয়তনের মধ্যে যত পরিমাণ মলিকুল থাকবে, যত কাছাকাছি কাছাকাছি মলিকুল গুলো থাকবে, তাহলে সেই ক্ষেত্রে মলিকুলের সংখ্যা বেশি হবে, তাই কি না? তো কি হবে তার মাসটাও বেড়ে যাবে। তো ঠিক সেই সম আয়তনের ক্ষেত্রে মধুর ক্ষেত্রে কিন্তু কি থাকে সেই মধুর পার্টিকেল খুব কাছাকাছি থাকে, খুব ঘন সন্নিবিষ্ট থাকে, ওই জন্য তো ঘনত্ব বেশি, তাই কি না? এটা ঠিক। তো আমরা ঘনত্ব সম্পর্কে আইডিয়া করে নিলাম, ঠিক আছে, ঘনত্ব ইউনিট ইউনিট সব সম্পর্কে। এবার চলে যাবো হচ্ছে কি আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে। তাহলে এই আপেক্ষিক ঘনত্বটা কি? হোয়াট ইজ দ্য রিলেটিভ, এটাকে বলে রিলেটিভ ডেনসিটি বা স্পেসিফিক হচ্ছে কি ডেনসিটি। রিলেটিভ ডেনসিটি আর যেটাকে আমরা বলি কি স্পেসিফিক হচ্ছে কি ডেনসিটি। তাহলে হোয়াট ইজ দ্য রিলেটিভ ডেনসিটি? ওকে, তো তার জন্য আমরা একটা কি ভাবে একটা উদাহরণ দেওয়ার কথা বলবো। মনে করো তোমাদের এই ফিজিক্যাল সায়েন্সে তোমাদের একটা এক্সাম হয়েছে, তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম, সেটা কতর মধ্যে হয়ে থাকে 40-এর মধ্যে হয়ে থাকে। 40-এর মধ্যে হয়ে থাকে। এবার তোমরা এক্সাম দিয়েছো, ওকে, তাহলে 40-এর মধ্যে তুমি এক্সাম দিয়েছো আর তোমার একটা বন্ধুর সঙ্গে ফার্স্ট বয় এবং হচ্ছে কি সেকেন্ড বয় তোমরা হচ্ছে কি কম্পিটিশন করছো। তাহলে এই 40-এর মধ্যে এক্সাম নিয়েছে তোমাদের শিক্ষক টিচার। এবার তোমাদের ফার্স্ট বয় এবং সেকেন্ড বয়ের মধ্যে তুমি তো সবসময় যে ফিজিক্যাল সায়েন্সে সর্বোচ্চ নাম্বার পাবে সেটা তো না, সেকেন্ড বয় পেতে পারে, তাই কি না? তাহলে এখন যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হয়েছে এখানে তোমাদের যদি বলা হয় কে বেশি নাম্বার পেয়েছে, তাই কি না? তো আমাদের কি দেখতে হবে যে এই 40-এর মধ্যে তুমি এবং হচ্ছে কি তোমার বন্ধু, সেকেন্ড বয় তোমার বন্ধু, তো কত নাম্বার পেয়েছে সেটা জানতে হবে কিনা। তাহলে যদি আমি জানতে পারি সে 40-এর মধ্যে কত নাম্বার তুলেছে তবে তো তোমার দুজনের মধ্যে আমি কম্পেয়ার করতে পারি, তুলনা করতে পারি। তার আগে তুলনা করতে পারবো কি? পারবো না, তাই কি না? তাহলে এই যে তুলনা যখন আমরা করছি তার জন্য কি আমাদের কি করতে হবে রিলেটিভটা বের করতে হবে, কারণ রিলেটিভটা আমরা বের করে নিলেই আমরা হচ্ছে কি তোমাদের দুজনের মধ্যে কম্পেয়ার করব। তাহলে সাপোজ ধরে নাও তুমি 40-এর মধ্যে পেয়েছো কত 39, আর এই পেয়ে গেছে কত 40-এর মধ্যে ধরে নাও 35 নাম্বার হয়ে গেল তোমাদের, তাই কি না? তাহলে এখান থেকে অবভিয়াসলি তো তোমার টিচার বলে দিতে পারবে যে ফিজিক্যাল সায়েন্সে এবার তুমি হাইয়েস্ট হয়েছো, তাই কি না? তাহলে অবশ্যই কম্পেয়ার করা গেল না কার মাধ্যমে, আমরা রিলেটিভ। তাহলে দেখো যখনই আমরা এই জিনিসটা লিখলাম তখনই কিন্তু 40 নাম্বারটা কিন্তু সব স্টুডেন্টের জন্য ফিক্স, তাই কি না? 40 নাম্বার প্রত্যেকটা যারা যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য ফিক্স, কারণ তাদেরকে 40 নাম্বারের মধ্যে এক্সাম দেওয়া হয়েছে, কিন্তু তারা কত তুলবে, কেউ 39, কেউ 35, কেউ 36, তাই কি না? আরো কেউ 30-এর উপর অনেক কেউ থাকতে পারে। তাহলে এটা হয়ে গেল কি রিলেটিভ। তাহলে একটা জিনিসকে আমরা কি ফিক্স ফিক্স
এবং তার থেকে তার সঙ্গে তুলনা করে কত নাম্বার তুলছে তার থেকে, সেটা আমরা হচ্ছে কি বের করতে পারছি। ওকে, তাহলে সেই কনসেপ্টটা আমরা এখানে লাগাবো হচ্ছে কি ডেনসিটির উপর। আপেক্ষিক হচ্ছে কি রিলেটিভ হচ্ছে ডেনসিটি। তাহলে এখন যদি আমি আপেক্ষিক ঘনত্ব যদি বলতে চাই, আপেক্ষিক ঘনত্ব যদি বলতে চাই তাহলে কি আমাদের যে কোনো একটা পদার্থের কি করতে হবে, আয়তন ঘনত্বটাকে কি করতে হবে, ফিক্স করতে হবে। তো আমরা তো জানি যে আমরা 4°C তাপমাত্রায় জলের আয়তনটাকে ফিক্স ধরি, তাই কি না? তাহলে আমি নিচে থেকে লিখে দিলাম কি 4°C তাপমাত্রায় জলের ঘনত্ব হয়ে গেল। এবার এই জলের ঘনত্ব থেকে সে কতটা, সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে সেটা কি হবে, সেই পদার্থের ঘনত্ব। তাহলে এই রেশিওটা হয়ে গেল কি আপেক্ষিক হচ্ছে কি ঘনত্ব বা হচ্ছে কি রিলেটিভ হচ্ছে কি ডেনসিটি। তাহলে দেখো 4°C তাপমাত্রা জলের ঘনত্ব জানা আছে, তাহলে জলের ঘনত্ব জানা আছে, তার সঙ্গে সেই পদার্থের ঘনত্বটা যদি পেয়ে যাই তাহলে আমরা কি আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে পেয়ে গেলাম। তাহলে এটাকে হচ্ছে কি, এটা হচ্ছে কি ফর্মুলা, আপেক্ষিক হচ্ছে ঘনত্ব। এবার আমরা এই যে আরো এটাকে যদি আরো এক্সপেনশন করি তাহলে কি হবে, এই যে পদার্থের ঘনত্ব, তাহলে পদার্থের ঘনত্ব সমান আমরা কি জানি যে ঘনত্ব মিন্স যে একক কোন একটা পদার্থের একক আয়তনে মোট বা একক আয়তনের ভরকে বুঝি। তাহলে পদার্থের কি হবে, একক আয়তনের ভর, আর এটা হয়ে যাবে কি 4°C তাপমাত্রায় 4°C তাপমাত্রায় একক আয়তনে জলের ভর। তাহলে এবার একক আয়তন, এবার যদি আমরা এটাকে ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমি কি বলতে পারি যে পদার্থের ভি আয়তনের ভর আর 4°C তাপমাত্রা ভি আয়তনে জলের ভর। ঠিক তেমনি আমি যদি এখানে উভয়কে কি করে জি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কি বলতে পারি, তাহলে প্রথমে ভি দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে ভি আয়তনের পদার্থের ভর, পদার্থের ওজন, ভর ইনটু জি মানে কি পদার্থের ওজন, মানে হলো কি 4°C তাপমাত্রায় ভি আয়তন জলের ওজন। তাহলে বিভিন্ন ভাবে হচ্ছে কি তোমাদের কিন্তু বলতে পারে, তা আমরা হচ্ছে এইভাবে কিন্তু আপেক্ষিক ঘনত্বটাকে আমরা কিন্তু এইভাবে হচ্ছে কি লিখতে পারি অবশ্যই। তাহলে তোমরা অবশ্যই এখানে লিখে নেবে। তো আমরা চলে যাই হচ্ছে কি পরের দিকে, কি যে এখন যদি আমি বলি আপেক্ষিক ঘনত্বের হচ্ছে কি ইউনিট কি, একক কি, তাহলে এখানে ঘনত্ব উপরেও কি ঘনত্ব, একটা পদার্থের ঘনত্ব, তার একক কি আসবে সিজিএস গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে জলের ঘনত্ব, জলের ঘনত্ব কি সিজিএস ইউনিটে কি গ্রাম পার সেন্টিমিটার কিউব হবে। তাহলে উপরে ঘনত্ব নিচে হচ্ছে কি ঘনত্ব, তাহলে দুইটা সমজাতীয় রাশি অনুপাত। তাহলে যদি কোনো একটা রাশি যদি কি হয় সমজাতীয় রাশির অনুপাত হয় তাহলে সেটা কি হয়ে যায় এককবিহীন রাশি, তাই কি না? তাহলে এই আপেক্ষিক ঘনত্বটা হলো কি একটা এককবিহীন রাশি। ওকে, তাহলে আপেক্ষিক ঘনত্বের কিন্তু কোনো একক হচ্ছে কি নেই, এটা কিন্তু একটা এককবিহীন হচ্ছে কি রাশি। তাহলে মাত্রা তো পাবো না, মাত্রা তো নেই, তাই কি না? তাহলে এই ঘনত্ব সম্পর্কে পড়লাম এবং হচ্ছে কি আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে আমরা পড়লাম। তাহলে এই আপেক্ষিক যে ঘনত্ব এটাকে আমরা হচ্ছে কি প্রকাশ করি এস দ্বারা, আর পদার্থের যে ঘনত্ব সেটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে কি ডি দ্বারা, আর 4°C তাপমাত্রা জলের যে ঘনত্ব সেটাকে আমরা বললাম কি ডি নট দ্বারা। তাহলে এখান থেকে সেই পদার্থের ঘনত্ব আমরা পেয়ে যাব, পদার্থের ঘনত্ব ইকুয়াল টু পেয়ে যাবে এস ইনটু ডি নট। তাহলে এটা হয়ে গেল কি রিলেশন হচ্ছে কি বিটুইন ডেনসিটি এন্ড রিলেটিভ হচ্ছে কি ডেনসিটি। ওকে,
তো এখন তোমাদের পরীক্ষায় এখন আসতে পারে যে ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে হচ্ছে কি পার্থক্য লিখো, তা অবশ্যই আশা করি পারবে লিখতে, তাই কি না? তো অবশ্যই সেগুলো হচ্ছে কি একটু এখান থেকে আইডিয়া করে তোমরা হচ্ছে কি এই পার্থক্যগুলো একটু দেখে নিবে। খুব ইজি, খুব একটা কোনো একটা কঠিন নেই, তার মধ্যে তিন চারটা তুমি এখান থেকে লিখতে পারবে। একক আছে, এককবিহীন, দুটা সমজাতীয় রাশি অনুপাত, তাই তো এখানে যদি দেখতে চাও যে এটা আপেক্ষিক ঘনত্ব, পদার্থের ঘনত্ব এবং হচ্ছে কি জলের হচ্ছে ঘনত্ব, দুটো রাশি অনুপাত, তাহলে এরকম হচ্ছে কি করে হচ্ছে কি তোমরা কিন্তু তিন চারটা পার্থক্য কিন্তু অবশ্যই লিখে নিতে পারবে। ওকে, তো এখন আমি চলে যাব হচ্ছে কি এই টপিকটার উপর হচ্ছে কি কিছু হচ্ছে কি নিউমেরিক্যাল নিয়ে, আমি এই টপিকের উপর কিছু তোমাদের হচ্ছে কি নিউমেরিক্যাল করাবো। অবশ্যই দরকার, যদি আমরা ফিজিক্স পড়বো যদি আমরা নিউমেরিক্যাল যদি না করি তাহলে তার কোনো অর্থই নেই। করতে হবে, তাতে হলো কি আমাদের ব্রেনটা একটু হলো কি হবে, তীক্ষ্ণ হবে, মানে আমরা একটু এক্সপার্ট হয়ে যাবো, যে কোনো জিনিস হচ্ছে কি বুঝতে হচ্ছে কি ইজি হবে। তো ফার্স্ট প্রবলেম 1, আমাদের কি আছে যে বলা আছে যে রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8, যদি জলের ঘনত্ব 10⁻³ কেজি পার মিটার কিউব হয় তাহলে রূপার ঘনত্ব কত, তাই কি না? তাহলে এই সমস্ত নিউমেরিক্যাল করার আগে আমাদের যখনই কোনো ফিজিক্সের যখনই কোনো নিউমেরিক্যাল করব তখনই আমাদের মাথায় প্রধান গোল থাকবে কি, যে আমাদের কোশ্চেনে যে সমস্ত জিনিসগুলো আমাদের দেওয়া আছে গিভেন কোয়ান্টিটি, যে সমস্ত জিনিস আমাদের দেওয়া আছে সেগুলোকে আমি প্রথমে কি করতে হবে, লিস্ট করতে হবে। আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু ট্রিক, যে আমাদের কিভাবে হচ্ছে কি আমরা ফিজিক্সের হচ্ছে কি নিউমেরিক্যাল গুলো কিভাবে করব। তো এট ফার্স্ট কি দেওয়া আছে, রূপার আপেক্ষিক ঘনত্ব কত দেওয়া আছে 10.8, আমি প্রথমে লিখে নিলাম কত, রূপার আপেক্ষিক ঘনত্ব কত দেওয়া আছে 10.8, এবং কি দেওয়া আছে জলের ঘনত্ব, জলের ঘনত্ব কত দেওয়া আছে 10⁻³ কেজি পার মিটার কিউব। কি বের করতে বলেছে আমাদের, বলেছে কি তাহলে রূপার ঘনত্ব কত, তাহলে আমরা এখন রূপার ঘনত্ব কিভাবে বের করব, তাই কি না? আমার রূপার আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে, রূপার আপেক্ষিক ঘনত্ব আমাদের দেওয়া আছে, আর জলের ঘনত্ব আমাদের দেওয়া আছে, তাহলে এই আপেক্ষিক ঘনত্ব, জলের ঘনত্ব আর কোন পদার্থের ঘনত্বের মধ্যে আমরা রিলেশন কিভাবে পাবো, কারণ আমরা জানি কি, আমরা কি জানি, উই নো, আমরা জানি যে আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব ইকুয়ালস টু আমরা কি জানি, এটা আপেক্ষিক ঘনত্ব ইকুয়ালস টু আমরা কি জানি, কোন পদার্থের ঘনত্ব বাই কি 4°C তাপমাত্রা জলের ঘনত্ব, তাই কি না? তাহলে এখানে আপেক্ষিক ঘনত্ব বলতে কার আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে, রূপার আপেক্ষিক ঘনত্ব, তাহলে আমি এখানে রূপার আপেক্ষিক ঘনত্ব যদি লিখি তাহলে এখানে কি লিখবো, রূপার আপেক্ষিক ঘনত্ব, রূপার আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু কি হবে, পদার্থের জায়গায় এখানে শুধু কেটে কি যাবে, রূপার ঘনত্ব, তাহলে আমাদের এই রূপার ঘনত্বটা তো চেয়েছে, তাই কি না? তাহলে রূপার ঘনত্বটাকে আমরা যদি ধরে নিই কি দ্বারা, ডি দ্বারা, আর এটাকে ধরে নিই যদি ডি নট দ্বারা, আর এটাকে ধরলাম আমরা কি এস দ্বারা, তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এখন ডিটা বের করি তাহলে ডি ইকুয়ালস টু মানে কি, ডি ইকুয়ালস টু রূপার ঘনত্ব, তাই এটা সমান সমান বলতে পারি আপেক্ষিক ঘনত্ব রূপার ইনটু হলো কি জলের হচ্ছে কি ঘনত্ব হচ্ছে কত, ডি নট। তাহলে এখানে তো আমাদের রূপার আপেক্ষিক ঘনত্ব জানা আছে কত, রূপার আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে আমাদের কত 10.8, তাহলে 10.8, 10.8 আমরা লিখে দিলাম ইনটু কি d0, যেটা হলো কি জলের ঘনত্ব, জলের ঘনত্ব আমাদের কি দেওয়া আছে 10⁻³ কেজি পার হচ্ছে কি মিটার কিউব, 10⁻³ তাহলে এটা হলো কি ডেনসিটি কার রূপার ঘনত্ব, তাহলে হয়ে যাবে কি কেজি পার মিটার কিউব, তাই কি না? তাহলে হয়ে গেল কত, রূপার যে ঘনত্বটা সেটা কত চলে আসলো 10.8 ইনটু 10⁻³ কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে হয়ে গেল প্রথম কোশ্চেনটা, এক নাম্বার কোশ্চেন প্রবলেম আমরা করে ফেললাম, অ্যানসার এটা আসবে, ঠিক আছে? তো আমরা জাস্ট এই নিউমেরিক্যাল গুলো কিভাবে করব
এগুলো হচ্ছে কি, যেগুলো অবশ্যই শিখে রাখবে যে প্রথমে আমাদের এট ফার্স্ট যে সমস্ত জিনিস গিভেন দেওয়া আছে সেগুলো আমাদের কি করতে হবে, লিখে নিতে হবে। তারপর ধীরে ধীরে আমরা সলিউশন করতে শুরু করব। এবার চলে যাই সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেম কি বলা আছে না, সেকেন্ড প্রবলেম কি বলেছে যে কোনো বস্তুর ভর, কোনো একটা বস্তুর ভর যদি কি হয় 2 কেজি হয় এবং তার আয়তন যদি কি হয় 200 সেন্টিমিটার কিউব হয়, তাহলে সেই বস্তুটির উপাদানের ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কি কত, সেটা আমাদের বের করতে হবে। তখন শুধুমাত্র আমরা কি আপেক্ষিক ঘনত্ব দেওয়া ছিল, জলের ঘনত্ব দেওয়া ছিল, ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা বের করে নিয়েছিলাম। কিন্তু এখানে কি ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আমাদের ঘনত্ব বের করতে হবে, আবার কি আপেক্ষিক ঘনত্ব কি বের করতে হবে। তো এখন আমরা লিখে লিখি কি কি জিনিস আমাদের কি আছে, গিভেন দেওয়া আছে। তাহলে সলিউশন করি, সমাধান। কি কি গিভেন দেওয়া আছে, যে কোনো একটা বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর ইকুয়াল টু কত, 2 কেজি। হ্যাঁ, আর বস্তুর আয়তন কত, 200 সেন্টিমিটার কিউব। এবার বলেছে কি উপাদানের ঘনত্ব এবং হচ্ছে আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কি বের করতে। তাহলে তোমরা যখন এই সমস্ত লিখে নিলে তোমাদের চোখে পড়ে গেল কি এখানে যে ভরটা দেওয়া আছে সেটা 2 কেজি, এটা এসআই ইউনিট সিস্টেমে দেওয়া আছে, আর এটা হলো কি সেন্টিমিটার, অর্থাৎ এটা হলো কি আমাদের সিজিএস ইউনিট সিস্টেমে দেওয়া আছে। তো দুইটাই তো বিভিন্ন ডিফারেন্স ইউনিট সিস্টেম থাকলে হবে না, আমাকে যে কোনো একটা ইউনিট সিস্টেমে নিয়ে আসতে হবে, হয়তো এসআই এ নাই হয় কি সিজিএস এ। তো আমরা কি করব, এই এসআই সিস্টেমটাকে কি করব বা এসআই টাকে আমরা কি করব সিজিএস এ কনভার্ট করব, ঠিক আছে। তা যদি আমরা সিজিএস এ যদি কনভার্ট করি তাহলে আমরা 1 কেজি সমান সমান কত জানি, 1000 গ্রাম জানি কিনা, 10⁻³ গ্রাম। তাহলে এখান থেকে আমরা 2 কেজি সমান সমান কত বলতে পারি, 2 কেজি ইকুয়ালস টু কত বলতে পারি। তাহলে এখানে যে বস্তুর ভরটা হয়ে যাবে, সেই বস্তুর ভরটা এখন হয়ে যাবে কত, 2 × 10⁻³ গ্রাম। ওকে, 2 × 10⁻³ গ্রাম। আমরা কি করলাম, এটাকে এখন এসআই ইউনিট সিস্টেমে নিলাম, এটা হলো কি সিজিএস ইউনিট সিস্টেমে নিলাম, এটা হলো কি সিজিএস ইউনিটে নিয়ে নিলাম। এবার আমাকে কি করতে বলেছে, ঘনত্ব বের করতে বলেছে। তাহলে বস্তুটির ঘনত্ব, বস্তুটির উপাদানের ঘনত্ব কত হবে, কি জানি আমরা, সে বস্তুর হচ্ছে কি ঘনত্ব ইকুয়াল টু কি জানি, বস্তুর ভর বাই কি বস্তুর আয়তন। তাই না, তাহলে বস্তুর ভর কত, বস্তুর ভর কত, 2 × 10⁻³ গ্রাম, 2 × 10⁻³ গ্রাম। আর বস্তুর আয়তন কত, 200 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এটাকে বলতে পারি যে 2 × 1000 বাই কত, 200। এই শূন্য এই শূন্য কেটলাম, এই শূন্য এই শূন্য, এই দুই কেটে গেল, তাহলে আসলে কত, 10 গ্রাম/সেন্টিমিটার কিউব হলো কি সেই বস্তুটির উপাদানের হচ্ছে কি ঘনত্ব। তাহলে একটা আমরা অলরেডি করে ফেললাম, তাই কি না। আমরা কি করলাম, যে আমরা এই যে বস্তু এই সমস্ত জিনিস দেওয়া আছে তার থেকে আমরা কিন্তু ঘনত্বটা বের করলাম কত, 10 গ্রাম/সেন্টিমিটার কিউব। এবার আমাদের কি বের করতে বলেছে, আপেক্ষিক ঘনত্ব। এবার আপেক্ষিক ঘনত্ব এবং এই পদার্থের হচ্ছে ঘনত্ব এবং জলের ঘনত্বের মধ্যে আমরা রিলেশনটা কি দেখেছিলাম, একটু আগে দেখলাম, যে আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু কি, আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু হলো কি পদার্থের ঘনত্ব বাই কি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের ঘনত্ব। তাহলে পদার্থের যে ঘনত্ব, এই যে বস্তুটার ঘনত্ব সেটা কত, 10, আর জলের ঘনত্ব সিজিএস ইউনিট সিস্টেম আমরা বলেছিলাম 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। তাহলে কত, 1, তাই এখানে চলে আসলো কি 10। তাহলে এই যে বস্তুর যে বস্তুর যে উপাদানের ঘনত্ব সেটা কত, 10 গ্রাম/সেন্টিমিটার কিউব, আর বস্তুটির হচ্ছে কি আপেক্ষিক ঘনত্ব হলো কত, 10।
বোঝা গেল? তাহলে আমরা অলরেডি হচ্ছে এই টপিকটার উপর হচ্ছে কি দুইটা প্রবলেম করে নিলাম। এবার আমরা হচ্ছে কি আগের লেকচারে আমরা হচ্ছে কি বায়ুমণ্ডলের চাপ সম্পর্কে পড়েছিলাম কিনা, রো জি এইচ, সেই সেই সেটার উপর হচ্ছে কি ভিত্তি করে আমরা একটা কোশ্চেন হচ্ছে কি করব। তাহলে এবার ভালো কি প্রবলেম 3। প্রবলেম 3 কি বলছে? বলছি যেদিন বায়ুমণ্ডলের চাপ কত 98.6 কিলো পাস্কাল, এক নম্বর বলছে সেই দিন পারদ ব্যারোমিটার, অর্থাৎ যে ব্যারোমিটারটা আমরা দেখলাম সিম্পল ব্যারোমিটার, সেই সিম্পল ব্যারোমিটার যদি পারদ থাকে তাহলে সেই পারদ স্তম্ভের উচ্চতা কত। আর দুই নম্বর কি বলছে, সেই ব্যারোমিটারে যদি আমরা পারদের জায়গায় যদি আমরা জল ব্যবহার করি তাহলে সেই জলস্তম্ভের উচ্চতা হচ্ছে কি কত, সেটা আমাদের কি বের করতে হচ্ছে কি বলা হয়েছে। তো সেম সলিউশন করার চেষ্টা করি। তো প্রথমে কি দেওয়া আছে, শুধুমাত্র বায়ুমণ্ডলের চাপ। তাহলে কি বায়ুমণ্ডলের চাপ কত দেওয়া আছে 98.6 কিলো পাস্কাল। তাহলে এটাকে আমরা হচ্ছে কি পাস্কালে চেঞ্জ করব, তাহলে 98.6 ইনটু 10⁻³ পাস্কাল হয়ে যাবে। ওকে, তাহলে এটা বায়ুমণ্ডলের চাপ। এবার যেহেতু আমরা পারদ বলেছে, তাহলে আমাদের কি লাগবে, পারদের হচ্ছে কি ডেনসিটি, তাহলে পারদের হচ্ছে কি ঘনত্ব। পারদের ঘনত্ব আমরা তো জানি কত, 13.6 গ্রাম পার কি সিসি। এটাকে যদি আমরা, এটা তো এসআই ইউনিট সিস্টেমে আছে, তাহলে এটাকে আমরা কি করতে হবে, এসআই ইউনিট সিস্টেমে নিয়ে যেতে হবে। তাহলে 1 গ্রাম পার সিসি সমান সমান কি দেখলাম 10⁻³ কেজি পার হচ্ছে কি এম মিটার কিউব। তাহলে 13.6 ইনটু কত হবে, 13.6 ইনটু 10⁻³ কেজি পার কত মিটার কিউব। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা প্রবাহীর কোনো একটা বিন্দুতে যদি আমরা প্রেসার দেখলাম, তা সেই যে অ্যাটমসফেরিক প্রেসার যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল, P ইকুয়ালস টু রো জি ইনটু কি এইচ। তাহলে এখান থেকে আমরা কি বার করতে বলেছে, এই হাইটটাকে হচ্ছে কি নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে এইচ ইকুয়ালস টু কি হবে, এটাকে দিয়ে রাখলাম, তাহলে P বাই কি রো জি, তাহলে P বাই কি হবে রো ইনটু জি। তাহলে পি এর ভ্যালু তো আমাদের জানা আছে, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু আমাদের জানা আছে, অ্যাটমসফেরিক প্রেসার 98.6 ইনটু 10⁻³ পাস্কাল বাই রো এর মান কত জানা আছে 13.6 ইনটু 10⁻³ কত 3, আর জি এর মান তো আমরা জানি, জি এর মান কত হবে 9.8, তাই কি না, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি এটা 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, তাই কি না, এটা হচ্ছে মান। তাহলে এখানে হচ্ছে কি হবে, জি এর মানটা কত হবে 9.8। তাহলে এখান থেকে এটা এটা কেটে যাবে, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা পুরোটা হচ্ছে যদি ক্যালকুলেট করি তাহলে এটা চলে আসবে কত 0.74 মিটার। তাই এটা এসআই ইউনিটে। এবার 1 মিটার সমান সমান আমরা কি জানি, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাই এটাকে যদি সেন্টিমিটার ইউনিটে আমরা হচ্ছে কি করি, কনভার্ট করে দিই, তাহলে চলে আসবে কি 74 সেন্টিমিটার। কিন্তু আমরা কি ধরলাম, সেখানে ধরেছিলাম 76 সেন্টিমিটার, তাই কি না। তাহলে এটা হচ্ছে কি প্রথম যে কোশ্চেন, সেদিন হচ্ছে কি ব্যারোমিটারে পারদ যদি ব্যবহার করা হয় তাহলে সেই পারদ স্তম্ভের উচ্চতা কত, কত চলে আসবে 74 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা প্রথম হচ্ছে কি কোশ্চেনটা সমাধান করে নিয়েছি অলরেডি। তাহলে এখন আমাদের কি করতে হবে, নেক্সট হচ্ছে ব্যারোমিটার যদি আমরা কি করি জল ব্যবহার করি, তাহলে এবার ব্যারোমিটার যদি আমরা জল ব্যবহার করি তাহলে কি জলের ঘনত্ব, জলের ঘনত্ব তো আমরা জানি, ইজি, এগুলো তোমরা চাইলে করতে পারবে, জাস্ট শুধু প্রসেসগুলো শিখে নাও যে আমাদের কিভাবে এগুলো করতে হবে, তাই কি না। অঙ্ক তো কিন্তু অনেক সময় কি হয় যে নিউমেরিক্যাল খুবই ইজি হয়ে যায়, কিন্তু আমাদের হচ্ছে কি দেখার হচ্ছে কি ভুলের কারণে আমরা লিখি না, এভাবে না লিখে নেওয়ার কারণে কি হয়, অনেক সময় আমরা সেই ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, যার ফলে আমাদের কি নাম্বার কিন্তু আসে না, তাই কি না। তো এগুলো অবশ্যই তোমরা লক্ষ্য করবে। তো জলের ঘনত্ব আমরা সিজিএস ইউনিটে কি জানি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই যদি কনভার্ট করি তাহলে কত হবে 10⁻³
কেজি পার মিটার কিউব। তো একই ফর্মুলা, তাহলে কি হবে, পি ইকুয়ালস টু রো ডাব্লিউ ইন্টু জি, এইচ হচ্ছে কি ডাব্লিউ। আমাদের সেই এইচ ডাব্লিউটা বের করতে হবে, অর্থাৎ হচ্ছে কি সেই ব্যারোমিটারের মধ্যে জলের স্তম্ভের হাইটটা কত হবে। তো এখান থেকে এইচ ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, পি অ্যাটমসফেরিক প্রেসার বাই কত, রো ডাব্লিউ ইন্টু কত, জি। তাহলে পি এর মানটা কত, 98.6 ইন্টু 10⁻³ বাই কত, পি ডাব্লিউ কত হবে 10, এসআই এটা কত হবে 10⁻³ ইন্টু জি এর মানটা কত হবে 9.8। এখান থেকে এটা কাটলো, এটা কাটলো, ওকে। তাহলে এটাকে যদি আমরা হচ্ছে কি অলমোস্ট যদি আমরা এটাকে ক্যালকুলেট করে দেখি, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা আসবে সেটা কত চলে আসবে, 10.015 মিটার এর হচ্ছে কি আশেপাশে হচ্ছে কি চলে আসবে। ওই জন্য আমি তোমাদের হচ্ছে কি কালকে লেকচার অবশ্যই বলেছি যে আমরা যদি কোনো একটা ব্যারোমিটারের মধ্যে যদি আমরা জল যদি আমরা ব্যবহার করি, তাহলে ওই যে জলের যে লেভেলটা সেই ব্যারোমিটার হচ্ছে কি 10 মিটার পর্যন্ত হচ্ছে কি উঠবে, যেটা হচ্ছে কি তার জন্য অনেক বড় আমাদের হচ্ছে কি কিন্তু গ্লাস টিউব ব্যবহার করতে হবে, তাই কি না। তো এই লেকচারটা আজকে আমি এখান থেকে একটু করবো। আমরা এই লেকচারের ঘনত্ব সম্পর্কে আলোচনা করলাম, আপেক্ষিক ঘনত্ব সম্পর্কে আলোচনা করলাম, এবং তার পাশাপাশি কিছু নিউমেরিক্যাল কিন্তু কি আলোচনা করলাম। অবশ্যই এইভাবে তোমরা পড়াশোনা করতে থাকো, ঠিক আছে, ধীরে ধীরে এগোতে থাকো। এবং অবশ্যই যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে বা যদি কনসেপ্ট যদি বুঝতে যদি কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু বলে জানাবে, যা তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে, আমাকে কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে। তোমাদের এই কমেন্ট আমাকে কি করবে, এই সমস্ত ভিডিও বানাতে আরো উৎসাহ করবে। তো অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি এই লেকচারটা শেষ করছি।